করেছি BHIE 142 ইউনিট 1 আর 2 এই দুটো বিষয়ে আলোচনা করব। ইউনিট 1 এ রুটস অফ মডার্ন জাপান আর ইউনিট 2 তে তোকুগাওয়া শোগুনের পিরিয়ড। অর্থাৎ এই যে দুটো ইউনিটের নামকরণ, এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে BHIE 142 এই বইটিতে জাপানের উত্থান অর্থাৎ জাপানের আদিকাল থেকে একেবারে আধুনিক যুগ পর্যন্ত আলোচনা করা হয়েছে। জাপান সম্পর্কে খুব বেশি সবাই জানে না। মোটামুটি ভাবে বিশেষ করে তার অতীত, আদিতে জাপান কি ছিল, কি অবস্থা ছিল, সে সম্পর্কে কিন্তু বিশেষ কোনো তথ্য কারোরই জানা নেই। একমাত্র যারা এই জাপান বিষয়ে ঐতিহাসিক বা গবেষণা করে তাদের পক্ষেই এই বিষয়টি তাদের জ্ঞাতব্য রয়েছে। ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি দেখুন ছাত্রছাত্রীদের প্রত্যেকটি ইতিহাসে প্রত্যেকটি বিষয়ে তারা যাতে জ্ঞান লাভ করতে পারে তার জন্য কিন্তু তারা সেইভাবে প্রোগ্রাম কোড এবং কোর্স কোড ঠিক করেছে এবং সেইভাবেই কিন্তু ডিসকাশন গুলো সাজানো হয়েছে। এতদিন পর্যন্ত আমরা যা আলোচনা করেছি সেখানে আমরা ভারতবর্ষের আলোচনা করেছি, সেখানে আমরা যে প্রাচীন যুগের যে ভারতের বাইরে যে বিভিন্ন সভ্যতাগুলি ছিল, প্রাচীন এবং মধ্যযুগে যেসব সভ্যতাগুলি ছিল সেই সভ্যতাগুলি নিয়েও আমরা আলোচনা করেছি। তার আগে আমরা মানুষের বিবর্তন কি করে হচ্ছে সেই আলোচনা করেছি। তাহলে সেই মানুষের বিবর্তন থেকে শুরু করে কি করে একে একে সভ্যতার গোড়াপত্তন হচ্ছে, এই বিভিন্ন বিষয় কিন্তু আপনারা জ্ঞান লাভ করেছেন। এবং এই যে আমরা যখন বিদেশি সভ্যতার কথা আলোচনা করেছি, আমরা যখন ইজিপশিয়ান সভ্যতার কথা আলোচনা করেছি, আমরা যখন সুমেরিয়ান সভ্যতার কথা আলোচনা করেছি, পাশাপাশি তার আগে আমরা এখানে সিন্ধু সভ্যতাও করেছি এবং এই সিন্ধু সভ্যতার সঙ্গে এই ইজিপ্ট এবং সুমেরের কি যে তাদের যে একটা যোগাযোগ ছিল সেটা আমরা করেছি। তাহলে এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ এশিয়ার একটা কান্ট্রি। এইরকম এশিয়ায় আরো অনেক দেশ রয়েছে, তার মধ্যে চীন আছে, জাপান আছে। ইতিহাসের ক্ষেত্রে বিশেষ করে আধুনিক ইতিহাসের ক্ষেত্রে চীন সভ্যতার ইতিহাস এবং জাপান সভ্যতার ইতিহাস কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। হঠাৎ করে যদি আপনাদের কাউকে জিজ্ঞেস করা হয় যে আপনারা জাপান সম্পর্কে, হঠাৎ করে আপনাদের যদি জাপানের ইতিহাস সম্পর্কে বলা হয় কি জানেন,
তাহলে আপনারা কি বলবেন যে না জাপান সম্পর্কে এইটুকুনি জানি যে যাদের সাধারণ মানুষ যাদের খুব একটা এখন পড়াশোনার সঙ্গে যাদের যোগাযোগ নেই, আপনারা যারা ছাত্রছাত্রী আমি তাদের কথা বলছি না, কিন্তু যাদের যোগাযোগ নেই তারা এটাই বলবেন যে না শুনেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা অ্যাটম বম ফেলেছিল হিরোশিমা নাগাসাকি এবং তাতে হিরোশিমা নাগাসাকি ধ্বংস হয়। কিন্তু এই যে ধ্বংস হয় এবং আরেকটা কথা আমরা জানি, বিশেষ করে যখন আমরা ভারতবর্ষের ইতিহাস পড়েছি সেই সময় আমরা পড়েছি যে কিভাবে এই জাপানের সহযোগিতায় সুভাষচন্দ্র বোস তিনি আজাদ হিন্দ বাহিনী গড়ে তুলেছিলেন এবং তার উদ্দেশ্য ছিল বাইরের শক্তিকে কাজে লাগিয়ে কি করে এই ভারতবর্ষ থেকে ইংরেজদের উৎখাত করা যায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান যখন মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করে তখন আজাদ হিন্দ ফৌজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় এবং তিনি যখন একটি কথিত আছে তিনি যখন একটি প্লেনে করে তাকে যখন বলা হয় যে আপনাকে ইংরেজরা তো এক্ষুনি গ্রেফতার করবে, আপনি এই স্থান ত্যাগ করুন, তিনি তখন একটি প্লেনে যখন ওঠেন সেই প্লেনটা আকাশ পথে নাকি প্লেনটা বার্স্ট করেছিল, তার মধ্যে অগ্নি সংযোগ হয়, মানে হঠাৎ করে আগুনই হয়ে যায়। তার পিছনে কি রহস্য আছে সেটা আমাদের বিচার্য নয়। এখানে আমরা ভারতীয়রা, সাধারণ ভারতীয়, জাপান সম্পর্কে যেইটুকু আমাদের আইডিয়া আছে বা ইন্টারন্যাশনাল রিলেশনস বিষয়ে জাপানের একেবারে যে কারেন্ট, যেটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধটাকে যদি কারেন্ট ধরি তবে সে সম্পর্কে আমাদের জাপান সম্পর্কে এই ধারণা আছে এবং এটাও ধারণা আছে যে এই চীন আর জাপান কিন্তু একটা প্রতিবেশী দেশ এবং জাপানের সঙ্গে চীনের যে সম্পর্ক সেটিও কিন্তু এই আপনাদের জাপানের ইতিহাসের মধ্যে আপনাদেরকে সেটা পাঠ করতে হবে। আর আমরা কি জানি, একেবারে ছোটরা তারা জাপান সম্পর্কে কি জানে যে জাপান হচ্ছে উদীয়মান সূর্যের দেশ, অর্থাৎ জাপান হচ্ছে পূব থেকে এবং সেই কারণে জাপানে সূর্য প্রথম উদয় হয়। তাহলে এই সুদূর প্রাচ্যের দেশ জাপান, যে কোনো এই যে আমরা এই আলোচনাটা শুরু করলাম, এটা মোটামুটি ভাবে যে খ্রিস্টপূর্ব 6th century অর্থাৎ 6th century or 7th century BC, 7th century or 6th century BC থেকে এর যে আলোচনাটা শুরু হচ্ছে এবং ধাপে ধাপে কিভাবে সেই সময় থেকে জাপানের যে রাজনৈতিক ইতিহাস ধীরে ধীরে ধারাবাহিকতার পথে এগিয়ে যাচ্ছে। এবং আরেকটি বিষয়, জাপানে যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে এবং সেই রাজতন্ত্র কিভাবে বিভিন্ন সময়ে সামন্ত প্রভুদের অধীনস্থ হচ্ছে, আবার জাপানের সেই রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে, অর্থাৎ এই যে টানা
দুর্বল হচ্ছে, কখনো আবার রাজশক্তি খুব সবল হয়ে উঠছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে জাপানের ইতিহাসটা যদি আমরা আলোচনা করি, যে জাপানে কিন্তু সামন্ততান্ত্রিক প্রভু, এই যে আমরা একসময় ফিউডালিজম পড়ে এসেছি ইউরোপে, এবং তখন আমরা ফিউডাল যে লর্ডসরা, সেই সময় আমরা কি দেখেছিলাম যে রাজারা এই ফিউডাল লর্ডসদের অনেকটা হাতের মুঠোয় থাকতো এবং রাজাদের নানান কারণে এই সামন্ত প্রভুদের দ্বারস্থ হতো। এখানেও আমরা দেখছি যে এই ফিউডাল লর্ডস, সামন্ত প্রভু, এদের একটা নাম কি আছে, ওই টার্মটা দারুণ। আর আমরা এখানে আরেকটি গ্রুপের কথা পাচ্ছি যারা বিভিন্ন সময়ে জাপানের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অংশ গ্রহণ করেছিল। তারা হচ্ছে সামুরাই বা যোদ্ধা শ্রেণী। সুতরাং আমরা কি দেখছি, একদিকে রাজতন্ত্র, এই রাজতন্ত্র আবার নিজেকে দৈব প্রেরিত মনে করছে এবং এই রাজতন্ত্র মনে করছে সূর্য, আমরা যারা ভারতীয়রা আমরা কি করি, সূর্যকে দেবতা মনে করি, কিন্তু জাপানে সূর্যকে দেবী জ্ঞান করা হতো এবং রাজা নিজে দাবি করতেন তিনি সূর্য দেবীর কাছ থেকে তার ক্ষমতা প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ তিনি হচ্ছেন একজন দৈব প্রেরিত মানুষ। আর জাপানের যদি আমরা সংস্কৃতি, সমাজ ইত্যাদি দেখি, সেখানে আমরা কি দেখব, যে সেখানে একদিকে দাইন্যদের ভূমিকা আছে, আদার দ্যান রাজতন্ত্র, সামুরাইদের ভূমিকা আছে, অভিজাতদের ভূমিকা আছে, কারিগর ও কৃষকদের ভূমিকা আছে। এই কৃষকরা বলা হয় যে একেবারে সোশ্যাল স্ট্যাটাসের একেবারে সব থেকে নিচের তলায় ছিলেন, কনিষ্ঠতম একক হলেও তাদের কিন্তু যথেষ্ট গুরুত্ব ছিল। কারণ এক সময় এই যে টোকুগাওয়া পিরিয়ড, এই টোকুগাওয়া প্রভুদের সময় জাপান একেবারে বহির জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছিল এবং নিজেকে সেলফ সাফিশিয়েন্ট করে নিয়েছিল। তখন কি হয়েছিল, এর কারণে এই যে বাইরের জগৎ থেকে একেবারেই যে বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে তার শিল্প, বাণিজ্য বিভিন্নভাবে ব্যাহত হয়। কিছু কিছু বণিকদের সাহায্যে যে শিল্প গড়ে উঠেছিল সেগুলো সবই কিন্তু কৃষি ভিত্তিক, অর্থাৎ যে চাষবাস হতো সেই চাষবাসের থেকেই আদান প্রদান করে এই একটা কিছুটা পরিমাণে সেই শিল্পকে উজ্জীবিত করা হয়েছিল। কিন্তু বহির জগতের সঙ্গে যে শিল্পর আদান প্রদান সেটা একেবারেই ছিল না, যে টোকুগাওয়া পিরিয়ডে। কিন্তু পরে যখন টোকুগাওয়া পিরিয়ডের শেষ পর্যায়ে আমরা দেখছি কমোডর পেরি যখন জাপানে তিনি তার অভিযান চালালেন, তখন ধীরে ধীরে জাপান আবার বহির জগতের কাছে উন্মুক্ত হয়ে গেল। আরেকটি বিষয়, যে জাপান কতগুলো দ্বীপকে কেন্দ্র করে গড়ে উঠেছে, কারণ চারদিকেই তো সমুদ্র এবং
কিছু বড় দ্বীপ আছে, কিছু ছোট এবং অজস্র ছোট দ্বীপ আছে। আর কিছুটা জাপানে আমরা জাপান সম্পর্কে যেটুকু আমাদের যে সাধারণ মানুষের যা নলেজ আছে যে এটা আর্থকোয়েক প্রোন রিজিয়ন এবং মাঝে মাঝেই এখানে একটা ভূমিকম্প, একটা মানে যখন কোনো একটা আগ্নেয়গিরি উৎপাত হয় তখন সেখানে একটা ন্যাচারাল ক্যালামিটি হয়। আরেকটি বিষয় যে জাপানে কিন্তু মোটামুটি ভাবে পার্বত্য এলাকা এবং কৃষি জমির সংখ্যা যথেষ্ট কম। তাহলে কৃষি জমির সংখ্যা কম থাকা সত্ত্বেও, পরিমাণ কম থাকা সত্ত্বেও আমরা বলছি যে এই জাপান প্রথম দিকে যখন বাইরের জগতের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না, তখন কিন্তু কৃষিকে কেন্দ্র করেই তার শিল্প গড়ে উঠেছিল। তার যা কিছু সম্পদ কৃষিকে কেন্দ্র করে, কৃষি ওরিয়েন্টেড সম্পদ গড়ে উঠেছিল। এর অর্থ একদিকে কৃষকদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তারা যে চাষ করত সেই চাষে তারা জমির মধ্যে জল জমিয়ে রেখে চাষ করত। এই যে জল জমিয়ে রাখার পদ্ধতি সেটা কিন্তু তারা দক্ষিণ চীন থেকে নিয়েছিল। তাহলে জাপান সমুদ্র দ্বারা চীনের থেকে বিচ্ছিন্ন হলেও এই জাপানে সংস্কৃতি, তার অর্থনীতির উপরে কিন্তু চীনের যথেষ্ট প্রভাব আছে। আরেকটি বিষয়, জাপানের যে অংশটা এশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে জড়িত, বলা হয় কোনো এক সময় কোরিয়ার ভেতর থেকে আদিম মানুষ নব্য প্রস্তর যুগে, অর্থাৎ জাপানের যে ইতিহাসটা সেটা তাহলে শুরু হচ্ছে সেই নব্য প্রস্তর যুগের সময় থেকে। সেই নব্য প্রস্তর যুগে কোনো মানুষ তারা ওই কোরিয়ার ভেতর দিয়ে তারা জাপানে এসে বসবাস করতে শুরু করেছিল। এছাড়া আরো কিছু কিছু মানুষ ছিলেন যাদের সকলের মিলিত সংমিশ্রণে কিন্তু জাপানে অধিবাসী কুল গড়ে উঠেছে। আরেকটি বিষয় যে জাপানের ভাষার উপরেও কিন্তু চীনের একটা প্রভাব দেখা যায়। এইটি আরেকটি হচ্ছে যে জাপানে বৌদ্ধ ধর্ম যেমন ছিল, শিন্টো ধর্ম ছিল, আর নয়া কনফুসীয় ধর্ম। এই কনফুসিয়াস তিনি যে ধর্ম প্রচার করেছিলেন সেই ধর্ম, অর্থাৎ কনফুসিয়াস প্রচারিত ধর্ম, সেটি আমরা পরে আরো বেশি করে আমরা যখন জাপানের পরে আমরা চীন করব তখন আমরা এই বিষয়টি আরো বিশদে জানতে পারব। তো এই আদি কনফুসিয়াস ধর্ম জাপানে একটু পরিবর্তিত হয়ে নয়া কনফুসীয় ধর্ম সেটার যথেষ্ট প্রচলন হয়েছিল এবং এই নয়া কনফুসীয়বাদীদের সঙ্গে আদি কনফুসীয়বাদী ব্যক্তিদের, যারা ইন্টেলেকচুয়ালস ছিলেন, যারা প্রগতিশীল ব্যক্তি ছিলেন, তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সূত্রপাত হয়। তো এই হচ্ছে জাপান সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন। এবং আরেকটি
জাপানের ইতিহাসে অর্থাৎ আমরা যে রুটস অফ মডার্ন জাপান করছি এবং টোকুগাওয়া পিরিয়ড, এই যে এটার উপর যে কি পয়েন্টস গুলো আমরা আলোচনা করব, সেইখানে আমরা দেখব যে তাদের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে। রাজতন্ত্রের এক একটি যুগে এক একটা রাজবংশের উদ্ভব হয়েছে এবং সমস্ত সামন্ত প্রভুরা তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ, এক একটা যুগ এসেছে যেখানে শুধু সংঘর্ষের ইতিহাস এবং কয়েক প্রায় 100 বছর ধরে সেই সংঘর্ষ চলতে থাকে এবং চলতে চলতে শেষ পর্যন্ত স্থায়ী একটা সময় বা পিরিয়ড এলো, এই টোকুগাওয়া পিরিয়ড। এইবারে আমরা আমাদের আলোচনাকে, এতক্ষণ যে ইন্ট্রোডাকশন দিলাম সেই ইন্ট্রোডাকশনটা আশা করি আপনাদের যখন আমি আলোচনাতে প্রবেশ করছি, এই ইন্ট্রোডাকশনটা আপনাদের ওই আলোচনাটাকে অনেক সহজ করে দেবে। কারণ এই জাপানের ইতিহাসটা একেবারে অপরিচিত আপনাদের কাছে, সেই কারণে এই ইন্ট্রোডাকশনটা দেওয়ার বিশেষ আবশ্যকতা ছিল। আর এই আধুনিক জাপান, আমরা আজকে আদি কথা বলছি, রুটস, কিন্তু আধুনিক জাপানের কথা যখন আমাদের মনে হয় তখন আমরা কি দেখি? আমরা চট করে আমরা কি মনে হবে যে আমাদের ভারতবর্ষে বা বিদেশেও যেমন চায়না যেমন সমস্ত বাজারকে ছেড়ে ফেলেছে, চাইনিজ টেকনোলজি, ছোট ছোট ল্যাপটপ থেকে, মোবাইল থেকে, টুনি বাল্ব থেকে সমস্ত কি চায়নার জিনিস, এবং অনেক অ্যাপস আছে যেগুলো চায়না, এবং শত এগুলো, তার মানে কি যে চায়নার এই আগ্রাসী প্রত্যেকটা, চায়না যেমন তার রাজনীতির ক্ষেত্রেও আগ্রাসী, অর্থাৎ সব দিকে চায়না নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে উদ্যত, ঠিক সেই রকম চায়না কিন্তু তার শিল্প, তার বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু সারা বিশ্বে নিজেকে ছড়িয়ে দিতে কিন্তু সেইভাবেই। পাশাপাশি জাপানের সম্পর্কে আমরা যদি দেখি যে সুজুকি সামুরাই, এই যে সুজুকি সামুরাই, এই যে সুজুকি কথাটা, সুজুকির সঙ্গে আপনারা অনেকেই পরিচিত আছেন। তাহলে কোরিয়া, জাপান, এরা কিন্তু এই যে সব পাশাপাশি দেশগুলো, এরা কিন্তু মোটামুটি সেই টেকনোলজির বাজারটাকে পুরোপুরি ছেড়ে ফেলেছে এবং জাপানিজ টেকনোলজি কিন্তু এখন, এই যে আমরা কি অনেক সময় কি বলি, যেমন দোকানে যদি যান তখন দোকানদার আপনাকে কি বলবে যে আপনি যদি চায়নার জিনিসটা নেন না তাহলে ওটা একটু সস্তা হবে, অর্থাৎ চায়নার জিনিসগুলি খুব সস্তাতে পাওয়া যায়। কিন্তু জাপানিজ টেকনোলজি, তারা কিন্তু টেকনোলজির দিক থেকে খুব উন্নত, এবং কোন জায়গায় কিন্তু দোকানদার বলবে না জাপানের এই জিনিসটা নিলে আপনি সস্তায় পাবেন, অর্থাৎ সেটা মানের দিক থেকে অত্যন্ত উন্নত। সেই জন্য এই গুড কোয়ালিটি, অর্থাৎ টেকনোলজির গুড কোয়ালিটি, এটাই হচ্ছে জাপানের সিক্রেট অফ উন্নতি। আরেকটি কি, জাপান হচ্ছে লোকেরা হার্ড ওয়ার্কিং এবং তারা অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ। না হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেভাবে জাপান ধ্বংস হয়ে গিয়েছিল,
অনেকটা, এবং এই হিরোশিমা নাগাসাকির যে অ্যাটম বম্বের যে প্রভাব, সেটা কিন্তু কয়েক জেনারেশনকে একেবারে পঙ্গু করে দিয়েছিল। আপনারা যদি বিভিন্ন সময় এই ছবিগুলো দেখেন, তাহলে দেখতে পাবেন কি মারাত্মক প্রভাব পড়েছিল সেই অ্যাটম বম্বে। কিন্তু তার থেকেও কিন্তু নিজেদের মনের জোরে, আর্থিক শক্তিতে কিন্তু জাপান কিন্তু আবার পুনরুজ্জীবিত হয়েছে। এই হচ্ছে আধুনিক জাপান। এই আধুনিক জাপানের আদি কথা যদি বলতে যাই, সেখানেও যে সংঘর্ষের মধ্য দিয়েই কিন্তু মানুষ নতুনের দিকে এগিয়ে চলে। তো সংঘর্ষ যেমন একটা নেগেটিভিটি আছে, তেমনি তার পজিটিভিটিও আছে। অনেক পুরনোকে বাদ দিয়ে সংঘর্ষ অনেক নতুনকে সেখানে আরোপ করে, সমাজ, শিল্প, সব দিক থেকে। এবার আমি আলোচনা শুরু করছি। আমরা কি বলছি? জাপান হলো এশিয়ার গুরুত্বপূর্ণ একটি দেশ, যেটা আমরা এতক্ষণের আলোচনায় কিন্তু সেটা আপনারা ভালোই বুঝেছেন যে জাপান এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ, এবং কি টেকনোলজির দিক থেকে, কি ইন্টারন্যাশনাল রিলেশনস এর দিক থেকে, সব দিক থেকে কিন্তু জাপানের একটা গুরুত্ব আছে। আর একে কি বলা হয়? এই দেশটি নিপ্পন বা উদিত সূর্যের দেশ নামে পরিচিত, যেটা আমি একেবারে প্রথমেই বলেছিলাম যে উদিত সূর্যের দেশ, অর্থাৎ সূর্য যেন ওইখান থেকেই উদিত হচ্ছে, অর্থাৎ সূর্য পূব দিকে উঠছে, পশ্চিমে অস্ত যাচ্ছে, ওই পূব দিকে জাপান অবস্থিত, তাই এটি উদিত সূর্যের দেশ। আর উদিত সূর্যের দেশের ওদের এটা কি, জাপানিজ ভাষায় একে বলা হচ্ছে নিপ্পন। প্রধান চারটি বড় দ্বীপ, হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু, এই চারটি বড় দ্বীপ এবং অসংখ্য ছোট ছোট দ্বীপপুঞ্জ নিয়ে কিন্তু এই দেশটি গড়ে উঠেছে। আর চীনকে আমরা প্রতিবেশী বলছি, কিন্তু চীনের সঙ্গে একটা বিচ্ছিন্নতা রয়েছে, না এই দেশের পশ্চিমে চীন সাগর আছে। চীন সাগর জাপানকে চীন থেকে পৃথক করে রেখেছে। আবার জাপান সাগর দক্ষিণ ও উত্তর কোরিয়া ও রাশিয়া থেকে জাপানকে পৃথক করে রেখেছে। প্রাগৈতিহাসিক যুগে, প্রাগৈতিহাসিক যুগ মানে আমরা কি দেখেছি? প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, পুরাপ্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর। এই নব্যপ্রস্তর যুগের বেশ কিছু সংস্কৃতি কিন্তু জাপানে পাওয়া গিয়েছে। এই প্রাগৈতিহাসিক যুগে বিভিন্ন গোষ্ঠীর মানুষের মিশ্রণে জাপানি জাতির উদ্ভব হয়েছিল। তার মধ্যে মঙ্গোল জাতি হচ্ছে একটি, যারা মনে করা হয় কোরিয়ার মধ্য দিয়ে জাপানে প্রবেশ করেছে। আরেকটি স্বতন্ত্র জাতির অস্তিত্ব আমরা পেয়েছি, ঐতিহাসিকেরা পেয়েছেন, সেটি হচ্ছে আইনু নামক একটি জাতি। এছাড়া জাপানের নব্যপ্রস্তর যুগের দুটো সংস্কৃতির অস্তিত্ব পাওয়া যায়। একটা হচ্ছে জোমন বা দই সংস্কৃতি, আরেকটা হচ্ছে ইয়াওই সংস্কৃতি। এই যে বিভিন্ন বিষয়ে জানতে যে সকল ঐতিহাসিকরা জাপান নিয়ে চর্চা করছে, তাদের সাহায্যে তো জানা যায়। তাছাড়া জাপানি ইতিহাসের দুটো সরকারি যে উপাদান, সেটি হচ্ছে কোজিকো আর নিহন শোকি। অনেকের মতে কোনো এক রাজতন্ত্রের সময়ে রাজতন্ত্রের গরিমা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে
এই দুটো তথ্য বা ইতিহাস লেখা হচ্ছে। তো এই সকল উপাদানের ভিত্তিতে ঐতিহাসিকরা জাপানের অতীত ইতিহাসকে অর্থাৎ 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত কয়েকটি স্তরে বিভক্ত করেছে। তাহলে আমরা যেটা বলেছি যে অষ্টম বা সপ্তম খ্রিস্টপূর্বাব্দ, সেটাকে আমরা আরো এক্সটেন্ড করে 10,000 খ্রিস্টপূর্বাব্দ যদি বলি, তবে আমাদের যে আলোচনাটা সেটা পুরোটা তার মধ্যে সন্নিবেশিত হবে। তাহলে এইখানে আমরা কি দেখছি, প্রথমে আসছে যৌবন যুগ, তারপরে ইয়াওই যুগ, তারপরে আসছে গোফুন বা ইয়ামাতো যুগ, পরে নারা যুগ, হেইয়ান যুগ, কামাকুরা যুগ, আর মুরোমুচি বা সেনগোগু যুগ, আর তারপরে আসছে আজুচি ও মোমোয়ামা যুগ। এই যুগের পরে 1600 খ্রিস্টাব্দে ইদো যুগ বা তোকুগাওয়া যুগের অভ্যুদয় ঘটে এবং এই যুগ প্রায় 1868 পর্যন্ত স্থায়ী হয়েছিল। এই যৌবন যুগে কি হয়েছিল? যৌবন যুগ হচ্ছে 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ অনেকটা সময়। এইটা হচ্ছে আদি যুগ। এই আদি যুগে আমরা কি দেখছি, মোটামুটি ভাবে যখন 660, এটা হচ্ছে তাহলে এই 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে এই 300 খ্রিস্ট 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ, এই সময় বা অনেকের মতে এটা হচ্ছে 300 খ্রিস্টপূর্বাব্দ। যেহেতু জাপানের ইতিহাস সম্পর্কে একটা অনিশ্চয়তা আছে, সেই জন্য এই যে যুগের যে পিরিয়ডাইজেশনের যে ডেট গুলো, সেই ডেটের মধ্যে কিছুটা একটা সংশয় আছে। যাই হোক, বলা হয় যে এই যুগেই প্রথম সম্রাট ছিলেন জিমু তেন্নো। এই জিমু তেন্নো 660 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেছিলেন কিনা সে বিষয়েও ঐতিহাসিকদের মধ্যে সংশয় আছে। কারণ যদি আদি যুগ 300 খ্রিস্টপূর্বাব্দে শেষ হয়, তবে প্রথম সম্রাট জিমু তেন্নোকে সেই সময়ের অন্তর্ভুক্ত করা উচিত। আর এই জিমু তেন্নো সূর্যদেবী আমাতেরাসুর থেকে আইন সিদ্ধ অধিকার লাভ করেছিলেন। আর এই যুগে কৃষি কার্য শুরু হয়েছিল এবং এই যুগটি নব্যপ্রস্তর যুগের অন্তর্ভুক্ত। এরপরে আসছে ইয়াওই যুগ, অর্থাৎ ওটা যদি এই আদি যুগ যদি 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে হয়, তাহলে ইয়াওই যুগ 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 250 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তার অন্তর্বর্তী কাল। তাহলে এইটাই যদি তথ্য হয়, তাহলে এই যে জিমু তেন্নোর সময়কালটা নিয়ে কিন্তু মতবিরোধ রয়েছে। এই যে 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 250 খ্রিস্টাব্দের মধ্যে মৃৎশিল্পের বিকাশ হয় ও কৃষি কাজের উন্নতি হয়। ইয়ামাতো যুগ 250 থেকে 538 খ্রিস্টাব্দ। এই যুগে সম্রাট কেইকো সেইমু ও সম্রাজ্ঞী জিঙ্গো উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। তাহলে এই সময় সম্রাট এবং সম্রাজ্ঞীদের নাম আমরা পাচ্ছি।
আর কোরীয়দের সঙ্গে এই সময় একটা দীর্ঘ যুদ্ধ চলে। আর এই যে ইয়ামাতা সমাজ ছিল পিতৃতান্ত্রিক সমাজ, এই সময় পিতার একটা বিরাট ভূমিকা ছিল এবং সেই অর্থে রাজার ভূমিকা ছিল এবং এই রাজাকে সাহায্য করার জন্য একটা সুসংবদ্ধ আমলাতন্ত্র গড়ে উঠেছিল। আর এই ইয়ামাতো যুগেই কিন্তু জাপানিরা চীনাদের লেখার পদ্ধতিকে গ্রহণ করেছিল। এরপর আসে নারা যুগ। নারা যুগ হচ্ছে 710 থেকে 784 খ্রিস্টাব্দ। এই সময় সম্রাজ্ঞী জেইমনি নারা বলে একটা স্থানে তিনি জাপানের রাজধানী প্রতিষ্ঠা করেন এবং এই নারার নামানুসারে যুগটি নারা যুগ হয়। আর এই যুগে অর্থনীতি, প্রশাসনিক প্রত্যেকটা স্তরের উন্নতি হয়েছিল, মুদ্রার প্রচলন হয়, সামন্ত ভূসম্পত্তির উদ্ভব এই নারা যুগেই হয়। হেইয়ান যুগ 794 থেকে 1185 খ্রিস্টাব্দ। হেইয়ান শব্দের অর্থ শান্তি। এই সময় জাপানের শিল্প সংস্কৃতির যথেষ্ট উন্নতি হয় এবং রাজধানী হেইয়ান কিয়োতে স্থানান্তরিত হয়। কিন্তু এই সময় থেকেই আমরা দেখতে পাচ্ছি যে রাজতন্ত্রের ক্ষমতা একটু একটু করে হ্রাস পাচ্ছে এবং ফুজিয়ারা বংশের প্রশাসকদের হাতে ক্ষমতাটা কেন্দ্রীভূত হচ্ছে এবং আস্তে আস্তে ফুজিয়ারা তার একনায়ক হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করছেন। আর এই সময় ফুজিয়ারা এবং তার বিরোধী গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে, একটা লড়াই শুরু হয়ে যাচ্ছে। আর এই সুযোগে ভূস্বামী দাইমুরা যথেষ্ট শক্তিশালী হয়ে উঠছে এবং তারা নিজেদের স্থানটাকে তৈরি করে নেওয়ার জন্য বিভিন্ন দাইমু ছিল, বিভিন্ন ভূস্বামী ছিল, তারা নিজেদের মধ্যে লড়াই শুরু এবং তারপরে দেখা যাচ্ছে রাজ পরিবারের সঙ্গে দ্বন্দ্ব শুরু হচ্ছে। কাদের না, রাজ পরিবারের যারা বিরোধী সামরিক প্রশাসক আছে এবং শগুনদের লড়াই শুরু হচ্ছে। অর্থাৎ তারা চাইছেন রাজ পরিবারের অধিকারটাকে খর্ব করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে এবং তার জন্য নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য তারা সামুরাই বা ভাড়াটে যোদ্ধাদের নিজেদের দলে টানার চেষ্টা করছেন। এর ফলে কি হচ্ছে যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে লড়াইতে জাপান আস্তে আস্তে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই অবস্থার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 3টে যুগ আসছে, কামাকুরা যুগ, মুরোমাচি যুগ ও আজুচি মোমোয়ামা যুগ। এই যে যুগগুলো চলে গেল তারপরে অর্থাৎ 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময় একটা যুদ্ধ হলো। এই যুদ্ধ সেকিগাহারার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে বিরোধী পক্ষকে পরাজিত করে আইয়েয়াসু 1603 সালে তোকুগাওয়া বংশের প্রতিষ্ঠা করছেন এবং এই সেকিগাহারার যুদ্ধে আইয়েয়াসু তার প্রতিদ্বন্দ্বী হিদেয়োশি যে আরেকটা গোষ্ঠী, সেই হিদেয়োশির যে ছোট নাবালক পুত্রকে পরাজিত করছেন এবং শগুন নাম নিচ্ছেন, নিয়ে তিনি তার অধিকারকে প্রতিষ্ঠা করছেন। অর্থাৎ তিনি শগুন অর্থ হচ্ছে সর্ববৃহৎ ভূস্বামী, সেই সর্ববৃহৎ ভূস্বামীতে রূপান্তরিত হচ্ছেন এবং তোকুগাওয়া রাষ্ট্রের সূচনা করছেন। তার ক্ষমতা এতটাই ছিল যে দাইমু ও সামুরাইদের উপরে তিনি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। প্রকৃত ক্ষমতা ছিল শগুনের হাতে এবং একেই শগুন বা তোকুগাওয়াকে বলা হচ্ছে বাকুফু হান এবং প্রশাসনিক যে ক্ষমতা সেটা বাকুফু হান নামে পরিচিত ছিল। বাকুফুর অর্থ হচ্ছে শগুনের সামরিক শাসন আর হানের অর্থ হচ্ছে দাইমুর জমিদারি। এর থেকে আপনারা কি বুঝছেন যে শগুন কিন্তু সমস্ত গোটা
দেশটাকে কিন্তু কেন্দ্রীভূত করতে পারেনি নিজের হাতে, এবং অনেকটা জায়গা দাইমুর হাতে ছিল, এবং অসংখ্য দাইমু তাদের অধীনে এক একটা জমিদারি ছিল, এবং সেখানে সেই দাইমুরাই তারা অল ইন অল ছিলেন। আর এই তোকুগাওয়া অর্থনীতি ছিল কৃষি নির্ভর, সম্পদের উৎস ছিল জমি, কমার্শিয়াল যে ফসল, নীল, শণ, তুলা প্রভৃতি উৎপন্ন হতো, এবং মাছ ধরাটাও ছিল একটা বিরাট অর্থনৈতিক উদ্যোগ। কুটির শিল্পের উন্নতি হয়, গ্রামীণ কারিগররা নিজেদের শিল্পী সংঘ তৈরি করে কুটির শিল্পের উন্নতি করেছিল। তবে জাপান যেহেতু বিশ্ব বাণিজ্যের থেকে বিচ্ছিন্ন ছিল, শিল্প বাণিজ্যের ক্ষতি হয়। তবে আমরা দেখতে পাচ্ছি ঊনবিংশ শতকের প্রথম দিকে আবার জাপানের শিল্পের অগ্রগতি হচ্ছে। আর প্রথম দিকে তা কিন্তু ছিল আভ্যন্তরীণ বাজার, যেটা আমি আমার ইন্ট্রোডাকশনে বলেছিলাম, যে কৃষি ভিত্তিক যে ফলনকে কেন্দ্র করেই কিন্তু শিল্প বা আভ্যন্তরীণ বাজারটা গড়ে উঠছে। আর এই যে নতুন বণিক শ্রেণীর উদ্ভব হচ্ছে, তারা চোরের নামে পরিচিত ছিল। আর তোকুগাওয়া যুগে জাপানের সামাজিক স্তরের কি বিন্যাস ছিল না, দাইমু, অভিজাত শ্রেণী, পুরোহিত শ্রেণী, সৈন্য, কারিগর, বণিক, মিস্ত্রি, কৃষক, শ্রমিক, কৃতদাস। অর্থাৎ কৃষক, শ্রমিক ও কৃতদাস সমাজের অনেকটা নিচে ছিল। আর এই দাইমুরা ছিল গোস্বামী, শোগুনরা এদের উপর অনেকটাই নির্ভরশীল ছিল। কিন্তু কোনো কোনো ঐতিহাসিক বলছেন যে সমাজের প্রধান যে ভাগটা হচ্ছে দাইমু, সামুরাই, কৃষক, কারিগর ও বণিক। এই যে দাইমুরা, তারা আবার তাদের জমিদারির আয়তন ও সম্পত্তির পরিমাণ অনুযায়ী তাদের আবার নানান ভাগ ছিল। যাদের জমিদারি একটা বড় প্রদেশের সমান হতো, তাদের বলা হতো প্রদেশপাল বা কুনিমোচি দাইমু। আর যেসব দাইমু তাদের দুর্গ রাখার অধিকার পেতেন, তাদের বলা হতো দুর্গেশ্বর বা জসু দাইমু। আর ছিল কিছু সাধারণ দাইমু, তাদের বলা হতো রিয়সু দাইমু। এই দাইমুরা কিন্তু রাজধানী ইয়োদোতে থাকতে বাধ্য হতেন। অর্থাৎ রাজা যে এইভাবে কিন্তু তাদের উপর নিয়ন্ত্রণ করতেন, অর্থাৎ এইভাবেই কিন্তু তাদের একটা নিয়ন্ত্রণে রেখেছিলেন শোগুনরা। এবং এই দাইমু পথটা বংশানুক্রমিক হতো। কিন্তু এই দাইমুরা রাজধানী ছেড়ে যেতে পারতো না। যদি তারা কখনো নিজের জমিদারিতে যেত, তবে তাকে কোনো একটা কিছু নিজের মূল্যবান হতে পারে, সে নিজের সন্তান সন্ততি হতে পারে, তাদের একটা কোনো নিকট কাউকে সেখানে রেখে গচ্ছিত রেখে যেতে হতো। অর্থাৎ কোনো কারণে যদি তুমি বিদ্রোহ করো, তাহলে কিন্তু সেই যে যেটা তুমি গচ্ছিত রেখে যাচ্ছ, যাকে তুমি রেখে যাচ্ছ, তাকে তার উপর তিনি আক্রান্ত হবেন। এটা আমরা কিন্তু ভারতবর্ষে আমরা যখন হায়দার আলী টিপু সুলতান করেছি, টিপু সুলতানের সময় আমরা দেখেছি ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের সম্পর্ক আলোচনার ক্ষেত্রে এইরকম তার শিশু, তার সন্তানকে ইংরেজরা কিন্তু এইভাবে নিজেদের কাছে আটকে রেখেছে। তো এই যে শোগুন কর্তৃপক্ষের বিরোধী যারা দাইমু ছিলেন, তাদের বলা হতো তোজামা দাইমু। এরপরেই আসছে সামুরাইদের কথা। তারা পেশাদার যোদ্ধা শ্রেণী ছিলেন। তারা তাদের দাইমু যে তাদের যে প্রভু, তাদেরকে তারা সুরক্ষা দিতেন। এরা যথেষ্ট শিক্ষিত ও সংস্কৃতিবান হতেন, এবং এরা পারিশ্রমিক কিভাবে পেতেন? কখনো অর্থের মাধ্যমে, কখনো দ্রব্যের মাধ্যমে। আর এই তোকুগাওয়া শোগুনতন্ত্র কিন্তু সামরিক শৌর্য ও কনফুসীয় পাণ্ডিত্যের মধ্যে একটা অদ্ভুত সমন্বয় হয়েছিল। অর্থাৎ একদিকে সামুরাইদের
অস্তিত্ব, অপরদিকে কনফুসীয় যে ফিলোসফি তার মধ্যে একটা সমন্বয় করেছিলেন। এবং সামুরাইরা যে নীতি মেনে চলতেন তাকে বুশিডো নীতি বলা হতো। তবে যেহেতু তোকুগাওয়া পিরিয়ডে বাইরের জগতের সঙ্গে কোনো যোগ ছিল না, যুদ্ধ বিগ্রহ হতো না, তাই জন্য সামুরাইদের যুদ্ধ করতে হতো না, তারা এই জন্য তাদের প্রশাসনিক কাজে নিযুক্ত করা হতো, কিংবা তারা অনেক সময় অকর্মণ্য ভাতাভোগী হয়ে পড়ে। আর এই তোকুগাওয়া যুগে জাপানে সংস্কৃতির যথেষ্ট বিকাশ হয়েছিল। আমরা কি দেখছি, সেখানে কোগাকু নামে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, যার উদ্দেশ্য ছিল জাপানের প্রাচীন শিক্ষার অর্থাৎ কনফুসীয় দর্শনের চর্চা। তারা মনে করত এই নয়া কনফুসীয় মতবাদ হচ্ছে বিকৃত এবং তার সঙ্গে যে কনফুসীয় মতবাদের যে ঔদার্য তার কোনো সম্পর্ক নেই। তো এই যে যারা এই প্রাচীন শিক্ষা চর্চার সঙ্গে যুক্ত ছিলেন তাদের মধ্যে অনেক গবেষক ছিলেন। এদের অন্যতম ছিলেন অগিউ সোরাই। এই অগিউ সোরাই এবং তার যে অন্যান্য যে সহযোগী যারা গবেষক তারা গুরুত্ব দিতেন যে তোমরা, এবং মানুষকে তারা শেখাতেন যে তোমরা কনফুসিয়াসের প্রাচীন গ্রন্থ পাঠ করো। যেমন আমরা আগের দিন পড়েছি রিফরমেশনের পরে আমরা কি দেখছি, মার্টিন লুথার বলতেন তোমরা বাইবেলকে পড়ো, চার্চ তোমাদের যা বোঝাচ্ছে সেটা বুঝো না। তেমনি এই জাপানেও আমরা দেখছি গবেষকরা বলতেন যে তোমরা নয়া কনফুসিয়ান যে গ্রন্থ সেগুলো পাঠ করো না, তোমরা কনফুসিয়াসের প্রাচীন গ্রন্থ পাঠ করো। ওসাকা শহরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল এই বণিক শিক্ষা প্রতিষ্ঠানটি। অর্থাৎ আমরা এখানে একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের একটা অস্তিত্ব দেখতে পাচ্ছি। অর্থাৎ একজন সফল, এই যে এখন নানান রকম বিজনেস ম্যানেজমেন্ট বা কোম্পানি ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজিং, এইসব যে পাঠ করে লোকে যে ব্যবসাতে ঢোকে, ঠিক সেই যুগে দেখুন কত উন্নত একটা বণিক শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ সফল বণিক হতে গেলে তোমার মধ্যে কি কি গুণের সমন্বয় থাকা উচিত সেটা সেখানে শেখানো। তাছাড়া সংস্কৃতির অপর ক্ষেত্র ছিল শিল্প, সাহিত্য, নাটক ও কলা জগৎ। শিল্পের উন্নতি হয়, সাহিত্যের উন্নতি হয়, নাটকের উন্নতি হয়, অন্যান্য নানান রকম কলার সঙ্গে অর্থাৎ আর্টস রিলেটেড অনেক কিছু সেক্টরের উন্নতি হয়েছিল। তার মধ্যে আমরা গদ্য লেখক সাইকাকুর নাম পাচ্ছি, আমরা মাতসুবাসো নামে একজন কবির নাম পাচ্ছি। অর্থাৎ আমরা কি দেখছি, গদ্য যেমন উন্নতি করেছিল তেমনি কাব্যেরও উন্নতি হয়েছিল। এই সাহিত্য, শিল্পকলা এইভাবে মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল। এবং এই যে আর্টস, এই আর্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কাঠের ব্লকের উপর খোদাই করা শিল্পকর্ম, যেটা ভাসমান বিশ্বচিত্র নামে পরিচিত ছিল। এখানে খোদাই করে দেখানো হয়েছিল, সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল সেই রাজসভার নানান রকম পার্শ্বদের কথা, রাজসভার একটা চিত্র, সেই সময় সমাজে যে নর্তকীরা ছিল, প্রস্টিটিউটসরা ছিল, অভিনেতারা ছিল, একটা সমাজের একটা চালচিত্র এই কাঠের ব্লকের মধ্যে খোদাই করে একটা অনবদ্য শিল্পকর্ম তৈরি হয়েছিল। নাটকের মধ্যে দুটো ধারা দেখতে পাচ্ছি, একটা কাবুকি ধারা এবং অপরটি বুনোরাকো ধারা। এই বুনোরাকোটা কি? এটা হচ্ছে পুতুল নাটক ধারা। আপনারা সকলেই পুতুল নাচ, পুতুল নাটক এর সঙ্গে পরিচিত আছেন।
কিভাবে সামনে একটা পুতুল ধরিয়ে দড়ি টেনে টেনে পুতুলকে দিয়ে কথা বলানো হয়, আসলে পুতুল তো কথা বলে না, ভেতরে যিনি এটাকে পরিচালনা করছেন তিনি কথা বলেন। অর্থাৎ দেখুন সে আদি যুগেও কিন্তু শিল্পের কত এবং সংস্কৃতির কি উন্নতি হচ্ছিল জাপানে। এবং সেই সময় কৃষকদের মধ্যেও শিক্ষার উন্নতি হচ্ছে, অর্থাৎ কিভাবে চাষ করলে চাষ ভালো হবে সেইটা তারা কৃষকরা শিখেছিলেন। এবং বুদ্ধিজীবীদের দ্বারা যে প্রতিষ্ঠিত জাতীয় শিক্ষা বিদ্যালয়, সেই বিদ্যালয়ের সঙ্গে এই কৃষকরা যুক্ত ছিলেন। আর টোকুগাওয়া বংশের প্রতিদ্বন্দ্বী এক শ্রেণীর বুদ্ধিজীবীদের কথা আমরা পাচ্ছি, তারা হচ্ছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য আইজাওয়া ইয়াসুশি। তিনি নিউ থিসিস নামে একটা গ্রন্থ রচনা করেছিলেন এবং সেই গ্রন্থে তিনি শগুন শাসনের তীব্র সমালোচনা করেছেন এবং শগুনরা কিভাবে জাপানের অগ্রগতিকে থামিয়ে দিয়েছে, বাইরের জগতের সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছে, সেই সবগুলো তিনি তুলে ধরেছেন। আর এই যুগে অনেক ধর্মীয় গোষ্ঠী যথেষ্ট জনপ্রিয় হয়েছিল, তার মধ্যে পুরোজমি, তেমরি, পঙ্কল প্রভৃতি। কৃষকদের মধ্যেও কিন্তু এরা বিশেষভাবে জনপ্রিয়তা পায়। আর ধর্মের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? নিউ কনফুসীয় ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিল্প ধর্ম। কোন সম্রাট, এই সম্রাটদের মধ্যে কেউ কেউ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং এই বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রীয় ধর্মের স্বীকৃতিও দান করেছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঊনবিংশ শতকের প্রথমার্ধ পর্যন্ত জাপান বাইরের জগতের সঙ্গে কিন্তু বিচ্ছিন্ন ছিল এবং এই যে টোকুগাওয়া শগুনরা, তাদের বিরুদ্ধে যে সমালোচনা, সেটা হচ্ছে তারা সম্রাটের হাত থেকে ক্ষমতাকে কেড়ে নিয়েছিল এবং কেড়ে নিয়ে তারা দাইমো, সামুরাই এদের সাহায্যে তারা শাসন করত। কিন্তু এবং এই কারণে আমরা দেখতে পাচ্ছি বাইরের জগতের সঙ্গে জাপান সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। কিন্তু এই যে এতক্ষণ যে আলোচনাটা করলাম, বিচ্ছিন্নতা সত্ত্বেও আমরা কি বলতে পারি যে এই বিচ্ছিন্নতার যুগ হচ্ছে জাপানের অন্ধকারময় যুগ? কোনোভাবেই আমরা বলতে পারি না। কারণ আমরা অর্থনীতির ক্ষেত্রে যদি দেখি, সেখানেও কিন্তু কৃষির উন্নতি হচ্ছে। আমরা যদি সংস্কৃতির ক্ষেত্রে দেখি, সেখানেও আমরা দেখব সাহিত্যের উন্নতি হচ্ছে, শিল্পের উন্নতি হচ্ছে। অর্থাৎ ইতিহাস এইটাই আমাদের বলে, শিক্ষা দেয়, জোর করে মানুষকে কখনো দাবিয়ে রাখা যায় না। তার মধ্যে যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভা কোনো না কোনো ভাবে বিকশিত হবে, কখনো পজিটিভ ওয়েতে, এবং অর্থাৎ টোকুগাওয়ার পক্ষে সেটা নেগেটিভ। কারণ অনেক গবেষক এই টোকুগাওয়ার সমালোচনা করেছিলেন, কিন্তু যতই সমালোচনা করুক, এই যে সমালোচনামূলক যে সাহিত্য, কাব্য, সেটাও তো টোকুগাওয়া শাসনকেই সমৃদ্ধ করেছিল। যাই হোক, ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে
যখন কমোডর পেরি এলেন, অর্থাৎ তার আগে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা কনস্ট্যান্ট ডিমান্ড করছে জাপানের কাছে, টোকুগাওয়ার কাছে, যে আমাদের ওখানে ব্যবসা বাণিজ্য করতে দিতে হবে। তো এর ফলে জাপানের মধ্যেই যারা বা বণিকরা ছিল তারাও উদ্গ্রীব ছিল বাইরের জগতের সঙ্গে বাণিজ্য করে নিজেদেরকে আরো সুপ্রতিষ্ঠিত করা। এবং এই যে বাইরের অতিরিক্ত চাপে শেষ পর্যন্ত বিচ্ছিন্নতার অবসান হল। এবং আমরা দেখতে পাচ্ছি যখনই এই বিচ্ছিন্নতার অবসান হলো, বাইরের জগতের সঙ্গে জাপানের একটা আদান প্রদান তৈরি হলো, তখনই কিন্তু টোকুগাওয়া শোগুনতন্ত্রের মৃত্যু ঘণ্টা বা তার শেষ সময়ের ঘণ্টা বেজে গেল। এবং তারা মানুষকে বাইরের জগৎ থেকে দূরে রেখে তাদেরকে তাদের উপর নিজের প্রভুত্ব করতে চেয়েছিলেন, কিন্তু ইতিহাস সেটা দিল না। এবং আর ইতিহাসকে কখনো পেছনে ফেলা যায় না, ইতিহাস সামনের দিকে এগিয়ে চলে। তাই 1860 খ্রিস্টাব্দে এই টোকুগাওয়া শোগুনতন্ত্রের অবসান ঘটেছিল এবং আবার জাপানে সম্রাটকে রাজনৈতিক ক্ষমতার শীর্ষে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছিল। কারণ টোকুগাওয়ার শাসনতন্ত্রের বিরুদ্ধে প্রধান যে সমালোচনা সেটা ছিল যে তারা সম্রাটকে পাপেট বানিয়ে রেখেছে, সম্রাটের কাছ থেকে ক্ষমতাকে কেড়ে নিয়েছেন। সম্রাট যেহেতু তাদের কাছে একটা স্ট্যাটাস সিম্বল ছিলেন, এবং আমরা আগেই বলেছি সম্রাট মনে করতেন যে তিনি সূর্য দেবীর আদিষ্ট হয়ে এখানে শাসন করছেন। তাহলে সাধারণ মানুষের কাছে সম্রাটের একটা আলাদা একটা মর্যাদা ছিল। তা সেই মর্যাদায় যখন টোকুগাওয়ারা হাত দিয়েছিল, সাধারণ মানুষ সেটা কখনোই ভালোভাবে মেনে নিতে পারেনি। এবং বিভিন্ন স্থানে আমরা দেখেছি এই টোকুগাওয়া, এই ইতিহাসটা যদি আমরা দেখি, যে বিভিন্ন সময়ে কৃষকরা এই টোকুগাওয়া শোগুনতন্ত্রের বিরুদ্ধে বারবার বিদ্রোহ করেছে। এবং এই বিদ্রোহ একদিন বারবার বিদ্রোহ করতে করতে এমন অবস্থা হয়েছিল যখন এই বিদ্রোহ দমন করার আর ক্ষমতা এই টোকুগাওয়ার ছিল না। এবং আস্তে আস্তে কিন্তু এই সামুরাইরাও তারাও কিন্তু নিজেদের এই টোকুগাওয়া শোগুনতন্ত্রের থেকে তারাও মনে করেছিল যে এই টোকুগাওয়া শোগুনতন্ত্রের বিরুদ্ধে তারা গিয়েছিল পরবর্তী ইতিহাস। এবং কথা হচ্ছে যে যখন একটা চ্যাপ্টার ক্লোজ হয় ইতিহাসে এবং নতুন চ্যাপ্টারের শুরু হয়, তখন দেখা যায় যে সমাজের বিভিন্ন এলিমেন্ট, তার মধ্যে ডায়মুরাও ছিল, সমাজের বিভিন্ন এলিমেন্ট তখন বিরোধিতা করছে। কাজে যখন প্রবল হয়ে যায় সেই বিরুদ্ধাচরণ, তখন তার বিরুদ্ধে লড়ার যে মানসিক শক্তি সেটাই টোকুগাওয়ারা হারিয়ে ফেলেছিল। এবং সেই কারণে এই যে টোকুগাওয়া শোগুনতন্ত্রের অবসান ঘটে জাপানে মেইজি শাসনতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। এবং এই যে সময়টা, এই পিরিয়ডটা জাপানে মেইজি রেস্টোরেশন বা সম্রাটের পুনঃপ্রতিষ্ঠা এই নামে খ্যাত। এই যে এতটা যে আমরা তাহলে এই যে প্রথম থেকে ইন্ট্রোডাকশন থেকে যে মূল্যায়ন করলাম, সেটা আমরা কি দেখলাম যে এশিয়ার
এই দেশ জাপান প্রথম থেকেই কিন্তু যথেষ্টই উন্নত ছিল, যদিও কিছু সময়ের জন্য তারা বাইরের জগৎ থেকে তারা বিচ্ছিন্ন হয়েছিল, কিন্তু তাদের যে সংস্কৃতি এবং এই নব্যপ্রস্তর যুগের সংস্কৃতির একটা সন্ধান আমরা সেখানে পাচ্ছি। এবং সেখানে রাজতন্ত্র তারা দৈবাশ্রিত ছিল, রাজা ছাড়াও সেখানে দাইও ছিল, সামুরাই ছিল, অভিজাত ছিল, কৃষক, শ্রমিক, কারিগর, এমনকি ক্রীতদাসের অস্তিত্ব সেখানে রয়েছে। যে আমরা যত এই জাপানের ইতিহাস আমরা আরো এগোবো, তত এই বিভিন্ন সময়ে আর হচ্ছে কৃষকরা, এই কৃষকদের একটা বিরাট ভূমিকা ছিল এবং কৃষক বিদ্রোহ তার প্রমাণ দেয়। তো এই মূল্যায়নের মধ্যে দিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।